কি খবর তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আবারও স্বাগতম হচ্ছে তরঙ্গ এবং শব্দের 7.05 লেকচারটাতে। এটা এই চ্যাপ্টারের 5 নাম্বার লেকচার এবং এই লেকচারটাতেও আমরা শুধুমাত্র স্পেসিফিক কিছু ম্যাথ প্রবলেম নিয়ে কথা বলবো। মোটামুটি 5-6টা বা 7টা ম্যাথ দেখানোর চেষ্টা করব। যেই ম্যাথগুলো তোমার কাছে প্রবলেমেটিক হতে পারে বলে আমার কাছে মনে হয়েছে, আমি ওইখান থেকে কয়েকটা ম্যাথ বাছাই করছি। এর মধ্যে বোর্ডে দেখো একটা ম্যাথ তোলা আছে। একটা ম্যাথের জন্য এ থেকে বি, সি থেকে ডি, বড় কথা হচ্ছে এ বি এবং সিডি হচ্ছে সমান, তার মানে দুইটা দূরত্ব সমান। এখন এ থেকে বি এবং সি থেকে ডি তে তরঙ্গ সংখ্যা ভিন্ন ভিন্ন দেয়া আছে ডেফিনেটলি। উপরে এ মাধ্যমে এখানে শব্দের বেগ দেয়া আছে, এখানেও শব্দের বেগ দেওয়া আছে, তার মানে মাধ্যম দুইটা কিন্তু ভিন্ন। মাধ্যম যদি একই হইতো শব্দের বেগ একই হইতো, মাধ্যম দুইটা ভিন্ন। দুইটা ভিন্ন মাধ্যমে দুইটা ভিন্ন শব্দ, তাদের তরঙ্গ দৈর্ঘ্যও কিন্তু ভিন্ন। তোমাকে বের করতে বলছে তরঙ্গদ্বয়ের কম্পাঙ্ক পার্থক্য 250 হার্জ হলে কম্পাঙ্ক দ্বয় কত হবে। অর্থাৎ এই প্রথম চিত্রের কম্পাঙ্ক এফ কত, দ্বিতীয় চিত্রের কম্পাঙ্ক এফ কত। এখন আমরা সেকেন্ড লেকচারটাতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য λ1 λ2 ইকুয়াল টু সামথিং অথবা λ2 λ1 ইকুয়াল টু সামথিং এর ম্যাথ করে আসছি। এখানে ঘটনাটা কি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। যখন ল্যামডা ধ্রুবক থাকবে তখন ভি হচ্ছে এফ এর সমানুপাতিক, এবং যখন এফ ধ্রুবক থাকবে তখন ভি হচ্ছে ল্যামডার সমানুপাতিক। তো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যখন আমাকে দেয়া থাকছে তখন হয়তোবা আমাকে বেগ দেয়া থাকছে, বেগ বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেগ কম হলে তরঙ্গ দৈর্ঘ্য কম, অথবা আমাকে কম্পাঙ্ক এফ দেওয়া থাকছে, এফ এর সাথে ল্যামডার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাত, অর্থাৎ এফ বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য কম এবং এফ কম হলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ওইখান থেকে আমরা ম্যাথটা করে ফেলছি। কিন্তু এখন তুমি ফার্স্ট যে ম্যাথটা পাচ্ছ এটা হচ্ছে কম্পাঙ্কের পার্থক্য। কম্পাঙ্কের পার্থক্যকে কি এইভাবে লেখা যায় না, F1 থেকে F2 যদি বাদ দাও তাহলে তুমি 250 হার্টজ পাবা, অথবা F2 থেকে যদি তুমি F1 বাদ দাও তাহলেও 250 হার্টজ পাবা। এখন দেখার বিষয় হচ্ছে এখানে কে বড়, F1 বড় না F2 বড়। এই দুইটা বিষয় দেখলেই তোমার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এখন তোমরা যে কেউ যে কোনো একটা নিয়ে করবা, করার পরে লাস্টে দেখবা অ্যানসার ঋণাত্মক চলে আসছে, তখন তুমি কাইটা অন্যটা নিয়ে করবা। কিন্তু আমরা তো ফার্স্টেই বের করে ফেলবো, বের করে এই ম্যাথটা করার চেষ্টা করব। এখন আসো, তোমাদের মাথায় প্রথম যে চিন্তাটা আসতে পারে যে এখানে F1 F2 কোনটা। এই যে প্রথম যে চিত্র এইটার কম্পাঙ্ককে আমরা F1 ধরে নিলাম, দ্বিতীয় যে চিত্র এটার কম্পাঙ্ককে আমরা F2 ধরে নিলাম। ঠিক আছে, এখন তুমি বলতে পারো প্রথম চিত্রতে বেগ দেয়া আছে হচ্ছে 400 এবং এখানে বেগ দেয়া আছে 350। মাত্রই বললাম ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে বেগ বেশি হইলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে তোমার কাছে মনে হচ্ছে F1 হচ্ছে বড়, F2 হচ্ছে ছোট। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। বেগ বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তখনই যখন ল্যামডা হচ্ছে ধ্রুবক থাকবে। ল্যামডা কি থাকবে? ধ্রুব থাকবে। কিন্তু এখানে ল্যামডা ধ্রুবক কিনা এটা একটু দেখো তো। এখানে তো ল্যামডা ধ্রুব না, এখানে ল্যামডাও চেঞ্জ। তাহলে ল্যামডা ধ্রুবক আছে কিনা এটা বোঝার জন্য কি করতে হবে দেখো। এখানে বলছে এবি সমান সিডি, অর্থাৎ এই ডিসটেন্সটা সমান। এখন এই ডিসটেন্সের মধ্যে দেখো তো কয়টা তরঙ্গ দিছে। এই ডিসটেন্সের মধ্যে এই যে এইখান থেকে এইখান পর্যন্ত আসছে একটা ল্যামডা, আবার দেখো সমদশায় ফিরে আসতে আরেকটা ল্যামডা, আবার সমদশায় ফিরে আসতে আরেকটা ল্যামডা, অর্থাৎ এখানে হচ্ছে 3 ল্যামডা, এইখানে হচ্ছে 3টা ল্যামডা। আর এইখানে দেখো তো, খেয়াল করো তো, এইখান থেকে এই পর্যন্ত একটা ল্যামডা, আবার এইখান থেকে এই পর্যন্ত আরো একটা তরঙ্গ দৈর্ঘ্য, এইখান থেকে এই পর্যন্ত আরেকটা ল্যামডা, এইখান থেকে এই পর্যন্ত আরেকটা ল্যামডা, এখানে আছে 4টা ল্যামডা, 4 ল্যামডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন। এইটার তরঙ্গ দৈর্ঘ্য যা হবে এটার তরঙ্গ দৈর্ঘ্য তো তাই হবে না। তাইলে এটাকে ধরে নাও 3 ল্যামডা 1, এটাকে ধরে নাও ল্যামডা 2। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, তাহলে শুধুমাত্র বেগ বেশি হলে কম্পাঙ্ক বেশি, বেগ কম হলে কম্পাঙ্ক কম এটা বলা যাবে না। কারণ কি, এটা তখনই বলতে পারতাম যদি ল্যামডা ধ্রুবক থাকতো, কিন্তু এখানে ল্যামডা ধ্রুবক না। তাহলে ঘটনা হচ্ছে বেগের উপর নির্ভর করে আমি বলতে পারতেছি না যে F1 বড় না F2 বড়। তাহলে আমাকে নির্ভর করতে হবে কার উপর? তরঙ্গ দৈর্ঘ্যের উপর। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এফ এর সাথে ল্যামডার সম্পর্ক কি? এফ এর সাথে ল্যামডার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাত। এফ এর সাথে ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাত, অর্থাৎ যা ল্যামডা বড় হবে তার তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে। এইবার ঘটনা দেখো, ঘটনা কি বলছে। এইখানে 3টা তরঙ্গ দৈর্ঘ্যে যে দূরত্ব অতিক্রম করে
এই সিডি তে 4টা তরঙ্গ দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে তুমি বলতে পারো 3λ1 ইকুয়াল টু 4λ2, এইটা হচ্ছে সমান। 3λ1 ইকুয়াল টু 4λ2, এটা সমান। এইখান থেকে দেখো তো তুমি λ1 এর মান বের করতে পারো। λ1 ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 3λ2। এইখান থেকে দেখো তো তুমি শিওর হতে পারো কিনা যে λ1 বড় না λ2 বড়। দেখো 4 কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে ডেফিনেটলি 1 এর থেকে বড় কোনো একটা অ্যানসার পাবা। তার মানে λ1 একাই λ2 এর এক গুণের থেকেও বড়। সহজ কথায় এইখান থেকে বলা যায় λ1 গ্রেটার দ্যান λ2। কোনো কিছুর সাথে যদি একের থেকে বড় সংখ্যা, সামান্য বড় হোক, একের থেকে বড় সংখ্যা গুণ অবস্থায় থাকে তাহলে ওই সংখ্যাটা বড় হয়ে যায়। আর যদি একের থেকে, যেমন 0.05 বা 0.5 যদি গুণ অবস্থায় থাকে তাহলে সংখ্যাটা ছোট হয়ে যায়। তাহলে λ1 একাই হচ্ছে λ2 এর এক গুণের থেকে বড়। তার মানে সহজ কথায় λ1 হচ্ছে বড়। তাহলে λ1 যদি বড় হয় তাহলে কি তুমি বলতে পারো যে f1 হচ্ছে f2 এর থেকে ছোট হবে। এই হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক, পেয়ে গেলাম। λ1 বড়, λ1 বড় মানে কি? ব্যস্তানুপাত, তাহলে কম্পাঙ্ক ছোট হতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য বড় হলে কম্পাঙ্ক ছোট হবে। তাহলে দেখো তো f1 যদি ছোট হয় তাহলে f1 থেকে f2 যদি বাদ দাও তাহলে তো 250 ধনাত্মক আসবে না, ঋণাত্মক আসার কথা। তাহলে এখানে কি লিখতে পারি? f2 f1 250। এই শর্ত দিয়ে আমাকে কাজ করতে হবে। কথা কি বোঝানো গেল? কোন শর্ত থেকে? কারণ শুধুমাত্র কম্পাঙ্ক পার্থক্য 250 হার্জ দেখা মাত্র তুমি লাভ দিয়ে পড়লা এবং ম্যাথ করা শুরু করে দিলা, তাহলে কিন্তু ম্যাথ হবে না। বুঝে নিতে হবে যে f2 থেকে f1 বাদ দিব না f1 থেকে f2 বাদ দিব। f2 থেকে f1 বাদ দিতে হবে। কারণ কি? এখানে যে দুইটা চিত্র দেওয়া আছে, দুইটা চিত্র অনুযায়ী f λ1 হচ্ছে λ2 অপেক্ষা বড়। কারণ একই ডিসটেন্স কভার করতে ab চিত্রে 3 বার ঢেউ দেওয়া লাগছে, আর একই ডিসটেন্স কভার করতে সিডি চিত্রে 4 বার ঢেউ দেওয়া লাগছে। তার মানে কি তিন বার ঢেউ দিয়ে যে দূরত্ব অতিক্রম করছে এখানে সেই দূরত্ব অতিক্রম করতে 4 বার ঢেউ দিতে হয়। তার মানে এখানে তরঙ্গ দৈর্ঘ্য ছোট ছোট, এই জন্য ঢেউ সংখ্যা বেশি লাগছে। এমনিতেও বোঝা যায়। ওকে ফাইন। তাহলে এখানে যেহেতু ল্যামডা কনস্ট্যান্ট না, এই জন্য ভি এর উপর নিলে কিন্তু হবে না, কারণ এখানে বেগ বেশি। আপাত দৃষ্টিতে মনে হয় f1 f2 থেকে বড় হবে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু f2 থেকে f1 বাদ দিতে হবে। কারণ কি? λ1 বড় হয়ে গেছে। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? তাহলে সহজ কথায় λ1 λ2 এর থেকে বড়। λ1 যদি বড় হয় তাহলে f1 ছোট হবে। কথা শেষ। ওকে ফাইন। এখন এইখান থেকে আমাকে কম্পাঙ্ক বের করতে বলছে। এখন দুইটা প্রসেসে আগানো যায়। প্রসেস দুইটা কি কি দেখো। প্রসেস দুইটা কি কি আগে বুঝা নাও, পরে তুমি তুইলো, তোমার কাছে যেটা ভালো লাগবে সেটা তুমি তুলতে পারো। প্রসেস দুইটা হচ্ছে f2 থেকে তুমি লিখতে পারো, পরবর্তীতে ম্যাথ শুরু করতে পারো। f2 তুমি জানো v ইকুয়াল টু f ল্যামডা, অতএব f ইকুয়াল টু v ডিভাইডেড বাই ল্যামডা। এটা তো তুমি প্রমাণ সহ জানো। এইবার ঘটনা হচ্ছে যখন f2 বের করবা তখন উপরে কি হবে? v2 ডিভাইডেড বাই λ2 মাইনাস f1 যখন বের করবা তখন v1 ডিভাইডেড বাই λ1 ইকুয়াল টু 250। এইখান থেকে তোমাকে v2 এবং v1 এর মান দেয়া আছে। v2, এই যে পরেরটাকে আমি v2 ধরে ফেললাম, যেহেতু প্রথমটার কম্পাঙ্ককে f1 ধরছি তাহলে এটাকে v1 হবে। ডেফিনেটলি বুঝতে পারতেছো? তাহলে v2 হচ্ছে 350 ডিভাইডেড বাই λ2 মাইনাস v1 হচ্ছে 400 ডিভাইডেড বাই, এখন যদি তুমি এখানে λ1 লেখো, আগে লিখো না, এখানে যদি তুমি λ1 লেখো তাহলে একই সমীকরণ থেকে দুইটা অজানা রাশির মান বের করা যাবে না। এখানে λ2, এখানে λ1, দুইটা অজানা রাশি। তাহলে কি করতে হবে? এই যে এখান থেকে এই মানটা তুমি λ1 এর পরিবর্তে বসাই দিতে পারো। তাহলে λ1 এর পরিবর্তে তুমি কি বসাইতে পারো? 4λ2 ডিভাইডেড বাই 3। এইটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে 350 ডিভাইডেড বাই λ2 মাইনাস গুণ করে দিলে উপরে 3 4 হয়ে যাবে 1200 ডিভাইডেড বাই 4λ2 ইকুয়াল টু 250। ওকে, এখন আসো এটাকে লসাগু করলে তুমি এইখান থেকে λ2 এর কোনো না কোনো একটা মান পাবা। λ2 এর মান যদি পাও তাহলে দেখো v2 দেওয়া আছে, λ2 দেওয়া আছে, তুমি f2 বের করতে পারবা, কম্পাঙ্ক বের হয়ে গেল। ভালো কথা। আবার f2 এর মান যদি পাও, এই সমীকরণে f2 এর মান বসাই দিলে তুমি f1 এর মান পেয়ে যাবা। তাহলে চমৎকার ভাবে একটা ম্যাথ হয়ে গেল।
কথা কি ক্লিয়ার বোঝাইতে পারছি? এইটা একটা প্রসেস। জাস্ট তোমাকে ফার্স্টে বের করে নিতে হবে যে F2 থেকে F1 বাদ দিলে 250 হবে না F1 থেকে F2 বাদ দিলে 250 হবে। আরেকটা প্রসেস আমি দেখাচ্ছি। এবার এটা আমি ক্যালকুলেশন করে দিলাম না, এটা ক্যালকুলেশন না করে এখন তোমরা ক্যালকুলেশন করতে পারবা লসাগু কত হবে দেখি। এত বা লসাগু হবে 4 ল্যামডা 2। তাহলে এখানে 4 দ্বারা 350 কে গুণ করো, 350 গুণ হচ্ছে 4 ইকুয়াল টু 1400। তাহলে এইখানে হবে 1400 মাইনাস 1200 ইকুয়াল টু 250। এত বা 1400 থেকে 1200 গেলে উপরে থাকে 200, 200 ডিভাইডেড বাই 4 ল্যামডা 2 ইকুয়াল টু 250। একটা শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দাও। 4 দ্বারা যদি তুমি হচ্ছে 20 কে কাটো, 4 5 20, 5 দ্বারা 25 কে কাটলে 5 5 25। ওকে, 5 5 25। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ অতএব 1 ডিভাইডেড বাই ল্যামডা 2 ইকুয়াল টু 5। কারণ ল্যামডা 2 কিন্তু নিচে আছে, এটা ভুলো না। এবার যদি উল্টাই দাও তাহলে ল্যামডা 2 ইকুয়াল টু 1/5। 1 কে যদি 5 দ্বারা ভাগ করো তাহলে কত হবে? 1 ভাগ 5 ইকুয়াল টু কত আসে? 0.2, 0.2 মিটার। এই হচ্ছে ল্যামডা 2 আসলো। তাহলে যেহেতু এই পর্যন্ত বের করছি তাহলে আমি কম্পাঙ্কটাও বের করে দিই। অতএব দেখা যাবে, অতএব F2, অতএব F2 ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই ল্যামডা 2। V2 হচ্ছে 350 ডিভাইডেড বাই 0.2 ইকুয়াল টু, তাহলে 350 কে 0.2 দ্বারা ভাগ করো, 350 ভাগ হচ্ছে 0.2 ইকুয়াল টু 1750, ইকুয়াল টু 1750 হার্জ। এই হচ্ছে F2 এর মান পেয়ে গেছো। এই হচ্ছে F2 এর মান পেয়ে গেছে 1750 হার্জ। কথা কি ক্লিয়ার বোঝানো গেল? এইটা একটা অ্যান্সার। এবার F2 এর মান যেহেতু পাইছো, F1 এর মানও পেয়ে যাবো, কোনো সমস্যা নেই। আমি কি ম্যাথ বুঝাইতে পারছি? এখন কথা হচ্ছে এখানে তরঙ্গ দৈর্ঘ্য বের করছো, পরে তুমি কম্পাঙ্ক বের করছো। তুমি কি সরাসরি কম্পাঙ্ক বের করতে পারো? তাহলে আরেকটা প্রসেসে আগানো যায়। দেখো কি প্রসেসে আগানো যায়। এটা তুমি এখন তুলে নিতে পারো, এটা এখন তুলে নিতে পারো। F2 এর মান পাইছো, F1 এর মান মাইনাস করে পেয়ে যাবা। ওকে ফাইন। এখন আসো যে না আমি এই প্রসেসে আগাইতে চাই না, আমি একটু ভিন্ন প্রসেসে আগাইতে চাই। কোনো সমস্যা নাই, তুমি আগাইতে পারবা। তুমি যদি কোর বুঝে যাও, ম্যাথের যদি মেইন নিয়ম বুঝো, তুমি অনেকভাবে আগাইতে পারবা। তাহলে নিচের অংশ আমি মুছে দেই, তাহলে তুমি কিভাবে আগাইতে পারবা বুঝতে পারবা। দেখো, এবং ওই প্রসেসটাই সবাই বেশি করে। দেখো এই ডিসিশন যেহেতু নিয়ে ফেলছো যে F1 হচ্ছে ছোট, F2 হচ্ছে বড়, সুতরাং F2 থেকে F1 বাদ দিব। সো ডিসিশন নেওয়া শেষ এবং ডিসিশনটা আমরা অ্যাপ্লাইও করে দিছি। এখন দেখো তো এইখান থেকে আমি সরাসরি F1 F2 এর মান বের করতে পারি কিনা। এত বা ল্যামডা 1 মানে তুমি কি জানো? ল্যামডা 1 মানে কি? V1 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 3। ল্যামডা 2 মানে তুমি কি জানো? ল্যামডা 2 হচ্ছে V2 ডিভাইডেড বাই F2। এত বা V1 এবং F1 এর মান তোমার জানা আছে। V1 কত? 400, 400 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু 4/3। V2 এর মান হচ্ছে 350 ডিভাইডেড বাই F2। এত বা এখন দেখো এখানে F1 এবং F2, তার মানে কি F1 এর মান তুমি F2 এর মাধ্যমে বের করে ফেলো। F1 এর মান যদি F2 এর মাধ্যমে বের করো তাহলে ঘটনা কি হবে দেখো। ঘটনা একটু ক্রস গুণ করে দাও। ক্রস গুণ করলে এই যে 4 এবং 350 যদি গুণ করো তাহলে হবে 1400। কারণ 350 দুগুণে 700 এবং একে আরো দ্বিগুণ করলে 1400। 1400 F1 ইকুয়াল টু 3 4 1200 F2 পাওয়া গেল। অতএব F1 ইকুয়াল টু 1200 ডিভাইডেড বাই 1400 F2। অতএব F1 ইকুয়াল টু 1200 কে 1400 দ্বারা যদি তুমি ভাগ করো ক্যালকুলেটরে তাহলে পাবা 0.857 F2। এই যে দেখো একটা মান পাইছি। F1 এর মান সরাসরি F2 এর মাধ্যমে বের করে ফেলছি। আসো মান বসাও। এত বা F2 মাইনাস F1 এর পরিবর্তে আমি বসাবো 0.857 F2 ইকুয়াল টু 250।
এত বা 1200 কে 1400 দ্বারা ভাগ করো, 1200 কে 14 12 ভাগ 14 করো, দশমিকের পরে বেশি সংখ্যা নিবা, 0.85714। তো 857 দশমিকের পরে 1-2 ঘর কম নিলে কম্পাঙ্ক একটু কম আসবে, এখানে 1750 আসছিল, এখানে হয়তো 1748 বা 47 এই ধরনের চলে আসবে। উভয় ক্ষেত্রেই অ্যান্সার হবে। তাইলে দেখো F2, এখন যদি তুমি F2 কমন নাও, F2 কমন নিলে 1 মাইনাস 0.857 ইকুয়াল টু 250, অথবা F2 ইন্টু 1 মাইনাস 0.0857, এটাকে মাইনাস করলে অ্যান্সার কত দাঁড়াবে? এটাকে মাইনাস করলে দাঁড়ায় হচ্ছে 0.143 ইকুয়াল টু 250, অথবা F2 ইকুয়াল টু F2 250 কে তুমি ভাগ করে দিবা 0.143 ইকুয়াল টু, তাহলে দেখো তো কত আসে, 250 ভাগ হচ্ছে অ্যান্সার ইকুয়াল টু 250 ভাগ 0.143 ইকুয়াল টু 1748.25, 1748.25 হার্টজ। এখন ওইখানে তো অ্যাকুরেট মান আসলো, কিন্তু এই যে এখানে যে আমি দশমিকের পরে কয়েকটা ঘর কম নিছি, এই জন্য প্রবলেমটা হয়েছে। তুমি যদি 12 ভাগ 14 করো এবং তুমি যদি 250 ভাগ অ্যান্সার দাও, তাইলে একই পাবা। কথা কি বোঝানো গেল? তাহলে এইভাবেও করতে পারো। এইভাবে করলে কি হবে, সরাসরি F2 বের হয়ে যাবে। অতএব F1 ইকুয়াল টু কত হবে বলো তো? F1 ইকুয়াল টু হবে 250 মাইনাস F2 ইকুয়াল টু 250 থেকে সরি F1 ইকুয়াল টু 250 মাইনাস F2 হবে না। এই প্রথম লাইনটা দেখো, F2 মাইনাস F1 ইকুয়াল টু 250, তো F1 যদি ডান সাইডে চলে যায় তাহলে 250 বাম সাইডে আসবে। অতএব তুমি এইভাবে লিখতে পারো না, F2 মাইনাস 250 ইকুয়াল টু F1। F2 এর মান কত পাইছো? 1748 মাইনাস 250 ইকুয়াল টু F1। এখানে যা পাবা F1 এর মান সেটাই অ্যান্সার, 1498। এই ধরনেরই পাবা, 1748 মাইনাস 250, হ্যাঁ 1498 হার্টজ। সরাসরি পেয়ে গেছো। তাহলে এই প্রসেসে যদি আগাও সেটাও তুমি করতে পারো, সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। এইখান থেকে যেহেতু ভি এর মান দেয়া আছে, সুতরাং ভি এর মানের সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্য বের করবা, তরঙ্গ দৈর্ঘ্য বের করে কম্পাঙ্ক বের করবা। আর না হলে এখানে কম্পাঙ্কের পার্থক্য বের করে ফেলবা, সেইখান থেকে সরাসরি কম্পাঙ্ক বের হয়ে যাবে, যেটা তোমার মন চায়। বুঝাইতে পারছি? যদি কম্পাঙ্ক দেয়া থাকে তাহলে তোমাকে এই লাইনটা তোমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ লাইন এখানে, এই যে, কারণ এই লাইনের উপরে তুমি ডিসিশন নিতে পারবা F2 বড় নাকি F1 বড়, বাকি ম্যাথ তো ইজিলি হয়ে যাবে। কথা কি বোঝানো গেল? সো এই টাইপের আরেকটা ম্যাথ আমরা একটু দেখব। দেখো প্রশ্ন পড়া মোটামুটি সিমিলার কোশ্চেন, ওইখানে বেগ ভিন্ন দেয়া ছিল, এখানে বেগ দেয় নাই, বেগ দেওয়া আছে কিনা দেখো, একটা প্রশ্ন পড়ে বুঝো। দুইটি সুশলাকার কম্পাঙ্ক পার্থক্য দেওয়া আছে 118 হার্টজ, তার মানে কম্পাঙ্ক পার্থক্য রিলেটেড ম্যাথ। শলাকাদ্বয় বাতাসে যে শব্দ তরঙ্গ সৃষ্টি করে তাতে তাদের একটির 2টি পূর্ণ তরঙ্গ অপরটির 3টি পূর্ণ তরঙ্গের সমান, মানে একটির 2 ল্যামডা অপরটির 3 ল্যামডার সমান। শলাকাদ্বয়ের কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে ফার্স্ট তুমি যেটা জানো সেটা হচ্ছে একটার কম্পাঙ্ক F1 হলে F1 থেকে যদি তুমি F2 বাদ দাও তাহলে 118 পাওয়ার কথা, অথবা তুমি যদি F2 থেকে F1 বাদ দাও তাহলে 118 পাওয়ার কথা। কোশ্চেন হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল, এটা বের করতে পারলেই তো কাজ শেষ। আচ্ছা, আমি যদি একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করি, এই মনে করো একটা সুশলাকা, এইটার কম্পাঙ্ককে ধরো F1, এখানে আরেকটা সুশলাকা, এটার কম্পাঙ্ককে ধরো F2। তো F1 কম্পাঙ্ক যেটা, এই দুইটা সুশলাকার শব্দ তরঙ্গ তৈরি করে। আবার দেখো দুইটি সুশলাকার কম্পাঙ্ক পার্থক্য এত, শলাকাদ্বয় বাতাসে, এই ওয়ার্ডটা খুঁজতেছিলাম, বাতাসে, বাতাসে মানে কি, মাধ্যম সেম, মাধ্যম যদি সেম হয় তাহলে দুইটা সুশলাকার ক্ষেত্রে বেগ কি হবে, সেম হবে। তো এইটার ক্ষেত্রে একটু এইভাবে চিন্তা করো,
এই হচ্ছে একটা, এই হচ্ছে দুইটা, তার মানে ওই যে এবি, এটার ক্ষেত্রে হবে এই হচ্ছে এক, দুই, তিনটা, এই ধরনের তিনটা ঢেউ হবে, এটা হচ্ছে সিডি, এই ধরনের বিষয়টা। তার মানে এখানে টু ল্যামডা, দুইটা ল্যামডা ওয়ানে যে দূরত্ব অতিক্রম করে, এখানে থ্রি ল্যামডা টুতে সেই দূরত্ব যাবে। তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন যেহেতু, এই জন্য ল্যামডা ওয়ান ল্যামডা টু ভিন্ন। প্রথমটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়ান, ও হচ্ছে দুইটা ঢেউ দিবে। দ্বিতীয়টার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা টু, ও হচ্ছে তিনটা ঢেউ দিবে। তিনটা ঢেউ যে কথা, তিনটা কম্পন একই কথা, কারণ একটা কম্পন একটা ঢেউ সৃষ্টি করে। ওকে ফাইন। এখন এদের বেগ কি হবে? বেগ ভি তো সেম, কারণ বাতাস মাধ্যম, বাতাসের মাধ্যম যখন সেম হবে বেগ তখন সেম হবে। তোমরা জানো মাধ্যম সেম, বেগ সেম, যন্ত্র সেম, তরঙ্গ কম্পাঙ্ক সেম। মাধ্যম সেম, বেগ সেম, যন্ত্র বা উৎস সেম, কম্পাঙ্ক সেম, এটা তোমরা জানো। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি ঘটনা। এখন এইখান থেকে তোমার আসতে হবে যে এখানে তো যেহেতু ভি সেম, সো এটা তো বোঝার কোনো সিস্টেমই নাই ভি এর উপর যে এফ ওয়ান বড় না এফ টু বড়। যেহেতু ভি দুইটারই সেম, তাহলে এটা বুঝতে হবে কোথা থেকে? তরঙ্গ দৈর্ঘ্য থেকে বুঝতে হবে। দ্বিতীয় কথা, একটু আজানটা শেষ হোক একটু, সরি। হ্যাঁ, তাহলে ভি যেহেতু সেম, ভি থেকে তো আমি বুঝতেই পারবো না কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বড়, কোনটার কম্পাঙ্ক বড়, কোনটার কম্পাঙ্ক ছোট। আর যদি ভি সেম নাও হইতো, তাও তো ল্যামডা তো ধ্রুবক না, ল্যামডা দুইটার ভিন্ন, সুতরাং আমাকে ল্যামডা থেকেই বুঝতে হবে যে এখানে কোনটা বড় কোনটা ছোট। তাহলে ল্যামডা থেকে কিভাবে বুঝবো? টু ল্যামডা ওয়ান ইকুয়াল টু থ্রি ল্যামডা টু, এত বা ল্যামডা ওয়ান ইকুয়াল টু থ্রি বাই টু ল্যামডা টু। তাহলে দেখো তো ল্যামডা ওয়ান কি, এই থ্রি বাই টু কে যদি ভাগ করে দাও তাহলে কত পাবো? 1.5 ল্যামডা টু। দ্যাট মিনস ল্যামডা ওয়ান একাই ল্যামডা টু এর দেড় গুণ, ল্যামডা ওয়ান একাই ল্যামডা টু এর দেড় গুণ। তার মানে ল্যামডা টু কে ল্যামডা ওয়ান এর সমান হতে গেলে আরো 1.5 গুণ বড় হতে হবে, তাইলেই ল্যামডা ওয়ান ল্যামডা টু সমান হতে পারে। সো এইখান থেকে তুমি কি স্পষ্ট ভাবে বুঝতে পারো না যে ল্যামডা ওয়ান গ্রেটার দ্যান ল্যামডা টু, সরি ল্যামডা ওয়ান গ্রেটার দ্যান ল্যামডা টু। ল্যামডা ওয়ান যদি বড় হয় তাহলে এফ ওয়ান ডেফিনেটলি ছোট হয়ে যাবে। ল্যামডা ওয়ান বড় হওয়া মানে এফ ওয়ান ছোট হওয়া, কারণ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাত। যদি তাই হয় তাহলে এই যে এখানে প্রথম শর্তটা হবে এফ ওয়ান থেকে এফ টু বাদ দিলে তুমি পাবা 118, তাহলে নিচেরটা হচ্ছে কাটা। পরীক্ষার হলে তোমরা এরকম কেটে দিও না, তোমরা আগে এটা বের করবা, বের করার পরে লিখবা যে প্রশ্ন মতে এফ ওয়ান মাইনাস এফ টু ইকুয়াল টু 118। এখন ওই যে প্রসেস সেম, দুইটা প্রসেস আছে তোমার। প্রসেস দুইটা কি কি? এখানে ল্যামডা ওয়ান ল্যামডা টু এখান থেকে মান আনতে পারো, অথবা সরাসরি এইখান থেকে কি করতে পারো, এফ ওয়ান মানে কি ভি ডিভাইডেড বাই ল্যামডা ওয়ান মাইনাস এফ টু মানে ভি ডিভাইডেড বাই ল্যামডা টু ইকুয়াল টু 118। কিভাবে আসলো? ভি ইকুয়াল টু এফ ল্যামডা, অতএব এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। তাহলে যখন এফ ওয়ান হবে তখন ভি বাই ল্যামডা ওয়ান, যখন এফ টু হবে ভি বাই ল্যামডা টু। এখন উভয় ক্ষেত্রে যেহেতু ভি সেম, তাহলে হচ্ছে তুমি ভি কমন নিতে পারো। এখানে ভি এর মান বের করা আরেকটা ঝামেলা না? বেগ ভি বের করা আরেকটা ঝামেলা। তাহলে ল্যামডা ওয়ান ল্যামডা টু দুইটা রাশি জানো না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার ওই প্রসেসটাই বেশি গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে তুমি এইভাবে করতে যাও না, কারণ এখানে ভি জানো না। তুমি জানো ভি সেম, উভয় ক্ষেত্রে ভি সেম, কিন্তু ভি এর মান তুমি জানো না। ওকে ফাইন, তাহলে আমরা এই প্রসেসে অগ্রসর হলাম না। ওকে, তাহলে আমরা কোন প্রসেসে অগ্রসর হব? দেখো তুমি কি জানো? তুমি জানো ভি সেম, তাহলে ভি ওয়ান এফ ওয়ান ল্যামডা ওয়ান ইকুয়াল টু ভি টু এফ টু ল্যামডা টু, জানি। বেগ যেহেতু জেড, তাহলে প্রথমটার ক্ষেত্রে ভি ইকুয়াল টু কত? এফ ওয়ান ল্যামডা ওয়ান। দ্বিতীয়টার ক্ষেত্রে ভি ইকুয়াল টু কত? এফ টু ল্যামডা টু। তাহলে তুমি কি বলতে পারো না এফ ওয়ান ল্যামডা ওয়ান ইকুয়াল টু এফ টু ল্যামডা টু? এত বা তুমি কি এখান থেকে বলতে পারো না এফ ওয়ান ল্যামডা ওয়ান ইকুয়াল টু এফ টু ল্যামডা টু? এত বা এখানে হচ্ছে কি আনতে পারো? এখানে আনতে পারো হচ্ছে এফ ওয়ান ডিভাইডেড বাই এফ টু ইকুয়াল টু ল্যামডা টু ডিভাইডেড বাই ল্যামডা ওয়ান। আনা যায় কিনা? এফ ওয়ান এর নিচে এফ টু নিয়ে আসলাম, ল্যামডা টু এর নিচে ল্যামডা ওয়ান নিয়ে গেলাম, এত বা এফ ওয়ান ডিভাইডেড বাই এফ টু ইকুয়াল টু ল্যামডা টু
ল্যামডা 1, তাহলে এখানে ঘটনা কি করা যায়, ল্যামডা 2 টা উপরে থাকলো, ল্যামডা 1 এর পরিবর্তে তুমি বসাইতে পারো 1.5 ল্যামডা 2। ল্যামডা 2 দাও কাইটা, ল্যামডা 2 যদি কেটে দাও তাহলে দেখো তো এখান থেকে মান বসানো যায়, f2 ইকুয়াল টু 1.5 f1। তাহলে এই যে f2 এবং f1 এর মধ্যে সম্পর্ক নিয়ে চলে আসছো, তাহলে এত বা f1 মাইনাস 1.5 f1 ইকুয়াল টু 118। একটু কি উল্টা হয়ে গেল, f2 ইকুয়াল টু 1.5 f1, f2 ইকুয়াল টু 1.5 f1, f2 মাইনাস f1। আচ্ছা এখানে কি আমি ভুল লিখছি, এখানে কি আমি ভুল লিখছি, এখানে তো একটু ভুল লিখছি, এই দুঃখিত। ল্যামডা 1 বড়, ল্যামডা 1 গ্রেটার দ্যান ল্যামডা 2, তাইলে f1 ছোট, f1 লেস দ্যান f2। এই দেখো কথা বলতে বলতে উল্টা বুঝাই ফেলছি, f1 ছোট হবে f2 এর থেকে, f1 ছোট হবে f2 এর থেকে, তাহলে এই যে এখানে সম্পর্কটা উল্টা লিখছি, এখানে হবে f1 ছোট হবে, তাই না, তার মানে f2 থেকে যদি তুমি f1 বাদ দাও তাহলে পাবে 118। দেখছো, মাথা ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা মাথায় করতে হবে, করতে করতে ভুল হয়ে গেছে। অবশ্যই তুমি ভুল ধরতে পারবা কিভাবে, যেমন এখানে কম্পাঙ্ক তো ঋণাত্মক আসতে পারে না, এখানে ঋণাত্মক আসতেছিল, তখনই তোমার মাথায় বাড়ি খাবে যে এখানে কি আমি কিছু উল্টাপাল্টা করছি। কথা কি বোঝানো গেল? ওকে, এখন আসো f1 এর মান কত, f2 এর, সরি, তাহলে এই যে এই লাইনটাও এখন মুছে দাও। এখন f2 এর মান হচ্ছে 1.5 f1 মাইনাস f1 ইকুয়াল টু 118। এত বা 1.5 f1 থেকে, মানে 1.5 থেকে 1 বাদ দিলে তুমি পাবা শুধু 0.5 f1 ইকুয়াল টু 118। অতএব f1 ইকুয়াল টু 118 ডিভাইডেড বাই 0.5 ইকুয়াল টু 118 কে 0.5 দ্বারা ভাগ করলে কত হয়, 118 ভাগ 0.5 ডাবল হয়ে যাবে 236। এই হচ্ছে f1 এর মান 236 হার্টজ। f2 এর মান পার্থক্য থেকে বের করে ফেলো, f1 এর মান 236 হার্টজ, f2 এর মান পার্থক্য থেকে বের করে ফেলো। কিভাবে বের করা যায়, এই যে এখানে বসাই দাও 1.5 ইনটু 236 ইকুয়াল টু 1.5 এর সাথে 236 গুণ করলে কত হয়, 1.5 ইনটু 2 36 354। এই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমার দুইটা অ্যান্সার পাচ্ছ, একটা হচ্ছে এই যে এটা 236, আরেকটা হচ্ছে 354। তাহলে ঘটনা কি ঘটাইতে হবে, এই যে এখান থেকে কিন্তু মেন ঘটনা আনতে হবে। আচ্ছা দেখো, আমি কিন্তু এখানে f1 ছোট লিখছি, তারপরেও আমি ভুলে f1 থেকে f2 বিয়োগ করে দিছি, আমি কিন্তু এখানে এটা লেখাই আছে f1 ছোট, তাহলে f2 থেকে f1 বাদ দিলে 118 পাবো। কথা কি বোঝানো গেছে? প্রিন্টিং মিস্টেক। ওকে, তাহলে কম্পাঙ্ক পার্থক্য দেওয়া থাকলে তরঙ্গ দৈর্ঘ্য থেকে বিষয়টা বের করে ফেলবা, কম্পাঙ্ক পার্থক্য থাকলেই তরঙ্গ দৈর্ঘ্য থেকে বের করবা, যার তরঙ্গ দৈর্ঘ্য বড় তার কম্পাঙ্কটা ছোট বানাই দিবা, শেষ কথা, শেষ। তাহলে এই টাইপের ম্যাথ পারবা। এবার চলো আমরা একটা কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের লেখচিত্র দেখে আসি, মাঝে মাঝে আসে বোর্ডে লেখচিত্র। দেখো, এই মোটামুটি একটা ছক দেয়া আছে, নিচে হচ্ছে কম্পাঙ্ক যেটা হার্জে দেয়া আছে, উপরে দেয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য যেটা মিটারে দেওয়া আছে, এদের লেখচিত্র অঙ্কন করতে বলছে। তো লেখচিত্রতে প্রথম কাজ কি হবে, লেখচিত্রের প্রথম কাজ হচ্ছে এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখা অঙ্কন করা, এবং লেখচিত্র দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এক্স অক্ষে কে যাবে ওয়াই অক্ষে কে যাবে এটাকে বের করতে শেখা। সারা জীবন মনে রাখবা, যার উপর নির্ভরশীল সে এক্স অক্ষে যায়, আর যে নির্ভরশীল সে ওয়াই অক্ষে যায়। সেটা তুমি ফিজিক্সের লেখচিত্র করো, ম্যাথে করো বা কেমিস্ট্রিতে করো, তাহলে এক্স অক্ষে কে যাবে, যার উপর নির্ভরশীল, যার উপর নির্ভরশীল
সে এক্স অক্ষে যাবে, কারণ কি তার উপর আরেকটা রাশি দাঁড়াবে, তাহলে সে নিচে থাকতে হবে। আর ওয়াই অক্ষে কে যাবে? যে নির্ভরশীল, যে নির্ভরশীল সে যাবে ওয়াই অক্ষে। যেমন সময় বনাম বেগ লেখচিত্র বলে, সময় বনাম ত্বরণ লেখচিত্র বলে, প্রত্যেকটা কিন্তু সময়ের উপর নির্ভর করে। তোমরা দুইজন মানুষ ঢাকা থেকে যাত্রা শুরু করে কক্সবাজার চলে গেছো, কার বেগ বেশি আমি কিন্তু বের করতে পারবো না। যখন বলবে একজন 5 ঘন্টায় গেছো আর একজন 10 ঘন্টায় গেছো, তখন কিন্তু তুমি লাভ দিয়ে বলে ফেলবা যে একই সময় যাত্রা শুরু করছে, যে 5 ঘন্টায় গেছো আর বেগ বেশি, আর যে 10 ঘন্টায় গেছো আর বেগ কম। তেমনি এইখানে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কে নির্ভরশীল? একচুয়ালি কম্পাঙ্কই তো তরঙ্গ সৃষ্টি করে। কম্পাঙ্ক তরঙ্গ সৃষ্টি করে। মাধ্যমের কণাগুলো এইভাবে কাঁপতে থাকবে, কাপাকাপি, কাপাকাপি মানেই তো কম্পাঙ্ক। 1 সেকেন্ডে কাপাকাপি কম্পাঙ্ক। কাপাকাপির মধ্যে যখন টাইম লিমিট দিয়ে দেয় তখনই তো কম্পাঙ্ক হয়। তাহলে মাধ্যমের কণাগুলো যখন কাঁপতে থাকবে তখনই তো তরঙ্গ সৃষ্টি হবে। তরঙ্গ সৃষ্টি হইলে না তরঙ্গের দৈর্ঘ্য বিষয়টা মাথায় আসবে। আগে কণাগুলো কাঁপবে, কাঁপার পরে ঢেউ সৃষ্টি হবে, এরপরে না ঢেউয়ের দৈর্ঘ্য তুমি মাপবা। তাহলে তরঙ্গ নির্ভর করতেছে কম্পাঙ্কের উপর, এবং কম্পাঙ্কের উপর একচুয়ালি তরঙ্গ দৈর্ঘ্য নির্ভর করতেছে। যত বেশি কাঁপাকাঁপি তত বেশি ঢেউ। কথাকে বুঝাইতে পারছি? তাহলে এখানে নির্ভর করতেছে কে কার উপর? কম্পাঙ্কের উপর। কে নির্ভর করতেছে? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যার উপর নির্ভর করতেছে সে এক্স অক্ষে যাবে, তাহলে এক্স অক্ষে কে যাবে? কম্পাঙ্ক। তাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এফ দ্বারা। তার একক কি? হার্জ। এটা লিখতে হবে। এবং ওয়াই অক্ষে কে যাবে? ওয়াই অক্ষে যাবে তরঙ্গ দৈর্ঘ্য। ওয়াই অক্ষে যাবে তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা দ্বারা। একক কি? মিটার। এটা একটু সুন্দর করে লিখে দিবা। এইটা লিখতে পারছো মানে হচ্ছে মোটামুটি গ্রাফ পেপার শেষ। এইবার বিন্দুগুলা বসানোর ব্যবস্থা করতে হবে। ওকে, বিন্দু বসানোর ব্যবস্থা করো। প্রথমত এটা হচ্ছে মূল বিন্দু, যেটা 0 0 বিন্দু, নিচে দেখা যাওয়ার কথা। মূল বিন্দু বা 0 0 বিন্দু। যেহেতু এদিকে কম্পাঙ্ক যাবে, তাহলে কম্পাঙ্কের সব থেকে ছোট মানটা ফার্স্টে নাও। এটা ধরো 80। এরপরে দেখো পর্যায়ক্রমে কম্পাঙ্ক বড় হচ্ছে। 80-র পরে এটাকে ধরো 130। এরপরে এটাকে ধরো হচ্ছে 210। এরপরে এটাকে ধরো হচ্ছে 320। এরপরে এখানে আসো 460। এই হচ্ছে কম্পাঙ্ক এক্স অক্ষে নিয়ে নিলাম। এবার ওয়াই অক্ষে তরঙ্গ দৈর্ঘ্য। সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যটা এই যে 0.7 কে এখানে ধরো। এরপরে আছে 1, তাহলে এটা যদি 0.2 হয়, এর সামান্য একটু উপরেই হবে হচ্ছে 1। 0.7 এর সামান্য একটু উপরেই হবে 1। এরপরে আছে 1.5, এটা যদি 1 হয় তাহলে এইখানে আসবে হচ্ছে 1.5। এরপরে আছে হচ্ছে 2.5, এটা যদি 1.5 হয়, এটা 1 হইলে এই পর্যন্ত 1 আর একটু 0.5, এই যে এটা হচ্ছে 2.5, এটা 2.5। এরপরে আছে 4, এটা 1 হলে 1 2 3 4, এই যে এই দিকে আসবে হচ্ছে 4। এই তো 1টা 2টা 3টা 4টা 5টা বিন্দু দেয়া আছে। এখন এই বিন্দুগুলো বসাও। ফার্স্টে তুমি কম্পাঙ্ক যাবা এবং ওই কম্পাঙ্ক বরাবর তরঙ্গ দৈর্ঘ্যের বিন্দুটা বসাবা। তাহলে কম্পাঙ্ক যদি তুমি 460 যাও, তাহলে তোমার এই দিক থেকে বিন্দুগুলো বসানোর লাগে 460 320, এইভাবে আস্তে আস্তে এই দিকে আসে। আমি ছোট থেকে বড় গেলে তো সমস্যা নাই। তাহলে কম্পাঙ্ক 80 হার্জ যখন, তখন তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? 4। তাহলে 80 হার্জ বরাবর উপরের দিকে উঠাই দাও, এই যে এইখানে 4। কম্পাঙ্ক যখন 80 তখন তরঙ্গ দৈর্ঘ্য 4 মিটার। কম্পাঙ্ক যখন 130 তখন তরঙ্গ দৈর্ঘ্য কত? 130 বরাবর উপরের দিকে উঠো, এই যে 2.5 মিটার। কম্পাঙ্ক যখন 130 তখন তরঙ্গ 2.5 মিটার। কম্পাঙ্ক যখন 200 হার্জ তখন তরঙ্গ হচ্ছে 1.5। এই যে এই জায়গায় হবে 1.5। তোমরা গ্রাফ পেপারে যখন বসাবে আরো সুন্দর হবে। যখন 320 হার্জ তখন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1, এই বরাবর আসবে 1। এবং কম্পাঙ্ক যখন 460 হার্জ তখন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.7। এই এবার এটাকে একটু ফ্রি হ্যান্ডে যোগ করে দিবে, এই যে এইভাবে। এই দেখো নিচের দিকে নামতেছে।
কম্পাঙ্ক যদি জিরো হয় তরঙ্গ দৈর্ঘ্য জিরো হবে। কম্পাঙ্ক নাই, ঢেউ নাই, ঢেউ না থাকলে তরঙ্গ দৈর্ঘ্য কই থেকে বানাবা? এই জন্য যত নিচের দিকে কম্পাঙ্ক বাড়তেছে তরঙ্গ দৈর্ঘ্য কমতেছে। এখন আসো, এটা কি ব্যস্তানুপাত না? এফ ও ল্যামডা ব্যস্তানুপাত। এখন তুমি বর্ণনাটা কি লিখবা? এখানে ব্যস্তানুপাত লিখবা না, বর্ণনাতে লিখবা যে কম্পাঙ্ক 80 থেকে আস্তে আস্তে 460 এর দিকে যাচ্ছে, অর্থাৎ কম্পাঙ্ক যত বাড়তেছে তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখতেছি উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। অর্থাৎ কম্পাঙ্ক যখন 80 হার্টজ ছিল তরঙ্গ দৈর্ঘ্য 4 মিটার ছিল। কম্পাঙ্ক যখন 130 হার্টজ তরঙ্গ দৈর্ঘ্য 2.5 মিটার। অনুরূপভাবে কম্পাঙ্ক যখন 460 হার্টজ তখন তরঙ্গ দৈর্ঘ্য মাত্র 0.7 মিটার। অর্থাৎ কম্পাঙ্ক বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তরঙ্গ দৈর্ঘ্য কমে। আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত কথার অর্থ হচ্ছে একটা যখন বৃদ্ধি পায় অপরটি তখন হ্রাস পায়। অনুরূপভাবে লেখচিত্রতে আমরা দেখতে পারতেছি যে কম্পাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে। এই কথাটুকু বলে দিবা, এই লেখচিত্র দিয়ে দিবা ফুল নাম্বার। কথা কি বোঝাতে পারছি? অ্যানসার একদম মনে করাই যে টিচার খাতা দেখে দিতেছে, খাতা দেখে 4 শেষ। বুঝাইতে পারছি? খুবই চমৎকার একটা কোশ্চেন। এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার এবং শব্দ তরঙ্গের সংমিশ্রণের কোশ্চেনটা। চিত্র দেখা, একটা কূপ বা কুয়া। এই কুয়ার মধ্যে তুমি একটা পাথর ফেলতেছো। এই পাথরটা পানির যে উপরিপৃষ্ঠ, এই উপরিপৃষ্ঠে 30 মিটার পার সেকেন্ড বেগে পড়ে। পাথর যখন পড়ছে তখন কিন্তু পাথরের বেগ হবে ওই যে অভিকর্ষ ত্বরণ জি এর প্রভাবে পাথরটা পড়ছে। এইটার সাথে কিন্তু শব্দের বেগের সম্পর্ক নাই। ভালো, এখন পাথরটা পড়লে অবশ্যই টুপ করে একটা শব্দ হবে। কুয়ার মধ্যে বা পানির মধ্যে যদি পাথর ফেলো টুপ করে একটা শব্দ হয় না? এই শব্দটা তুমি শুনতে পারছো কত সেকেন্ড পর? পাথর ফেলার 3.195 সেকেন্ড পর। অর্থাৎ এই সময়ের মধ্যে পাথরটা নিচে পড়ছে, এই সময়ের মধ্যে পাথরটা পানিতে পড়ছে। পাথর পড়ার পরে যে শব্দ হয়েছে সেই শব্দটা আবার অতিক্রম করে তোমার কানে গেছে। তার মানে এখানে দুইটা ঘটনা আছে, পাথর পড়ার সময় এবং শব্দ তোমার কানে যাওয়ার সময়। পাথর যে বেগে পড়বে শব্দ ডেফিনেটলি তার থেকে বেশি বেগে যাবে। কোশ্চেন হচ্ছে কুয়ার গভীরতা কত? কুয়ার গভীরতা নির্ণয় করা ঘ নাম্বার কোনো ব্যাপারই না। ঘ নাম্বার ম্যাথ কোনো ধরনের মধ্যেই পড়ে না। দেখো, এটা সেকেন্ড চ্যাপ্টারের সব থেকে ইজি। যখন পাথরটা উপরে ছিল তখন ইউ কত ছিল? 0 ছিল, আদিবেগ 0। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে জি এর মান কত হবে? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু নিচের দিকে পড়তেছে সুতরাং জি এর মান পজিটিভ। এবং শেষ বেগ, যে বেগে কুয়ার উপরিতলে পড়ছে শেষ বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড হলে এইচ ইকুয়াল টু হোয়াট? এখন তুমি শোভাতের সূত্র তো জানার কথা তিনটা। একটা কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, একটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, আরেকটা কি ছিল? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এই তিনটা সূত্রের মাধ্যমেই তো তুমি এটা বের করতে পারবা, এর বাইরে তো আর সূত্র নাই। এখন এর জায়গায় কি হবে? এর জায়গায় হবে জি। এস এর জায়গায় কি হবে? এস এর জায়গায় হবে এইচ, যেহেতু এটা উচ্চতা। এখন দেখো, ইউ আছে, জি আছে, ভি আছে, বের করতে হবে এইচ। দেখো তো, এই যে টি নাই, টি নাই, সুতরাং এই যে টি কেন নাই? তুমি বলতে পারো আমার প্রশ্নেতে তো টি আছে 3.195 সেকেন্ড। এই টি হচ্ছে পাথর পড়বে এরপরে শব্দ উপরে উঠবে, দুইটা ঘটনার যোগফলের টি। এই টি শুধু পাথর পড়ার টি না। তাহলে এইচ বের করার জন্য দেখো তো, ভি আছে, ইউ আছে, 2 আছে, এ আছে, লাস্টের সূত্রটা প্রযোজ্য কিনা? তাহলে অতএব আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। যেহেতু নিচের দিকে পাথর পড়তেছে সুতরাং সূত্র প্লাসের। এইখান থেকে তুমি বের করবা হচ্ছে এইচ এর মান। তাইলে তুমি লিখতে পারো ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল টু 2gh। অতএব এইচ ইকুয়াল টু কি তুমি বলতে পারো না ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g ইকুয়াল টু, মান বসাইলে অ্যান্সার পাবা না? ভি স্কয়ার হচ্ছে 30 স্কয়ার মাইনাস ইউ স্কয়ার হচ্ছে 0, 2 ইন্টু 9.8
ইকুয়াল টু এইচ এর মানটা তো আমার পরের ম্যাথের ক্ষেত্রে লাগবে, সুতরাং আমি একটু বের করি। 30 স্কয়ার, এটাকে ভাগ করব হচ্ছে 9.8 কে 2 দ্বারা ভাগ করলে হয় 19.6, 19.6 2 দ্বারা গুণ করলে 19.6 হয়, তাহলে 45.92, 45.92, 45.92, 45.92 মিটার। এইটা হচ্ছে উচ্চতা। দেখো বুঝছো কিনা? এটা তো না বোঝার কিছু নাই, এটা না বোঝার মতো কিছুই নাই। তাহলে আমি এই যে এইচ এর মানটা এইখানে একটু লিখে রাখবো, কারণ আমি এটা তো মুছে দিব পরের ম্যাথের জন্য। 45.92, 45.92 মিটার। এইটা হচ্ছে উচ্চতা, মানে কোথা থেকে পাথরটা ফেলছি। ওকে ফাইন, কোথা থেকে পাথর ফেলছি এটা বোঝা শেষ আমার। সো এটা আমি মুছে দেই, এখান থেকে যে তথ্যটা পাইছি সেই তথ্যটা আমি লিখে রাখছি। গ নাম্বারের কাজ শেষ। এবার দেখো ঘ নাম্বারে কি বলছে। উক্ত কুয়ার পরিবেশের বাতাসের তাপমাত্রা কত ছিল? বাতাসে তাপমাত্রা বের করার প্রথম শর্ত হচ্ছে শব্দের বেগ ভি ইকুয়াল টু বের করে নাও। ভি বের করতে পারলেই তো তুমি তাপমাত্রা বের করতে পারবা। এখন শব্দের বেগ কিভাবে বের করব দেখো। শব্দের বেগ বের করব হচ্ছে এই যে এখানে যে আমাকে সময় দেওয়া আছে t ইকুয়াল টু 3.195 সেকেন্ড, এটা তো হচ্ছে মোট সময়, এটা হচ্ছে মোট সময়। এখন আমি বের করতে চাই পাথরটি 30 মিটার পার সেকেন্ড বেগে যে ভূমিতে পড়ছে, মানে পানির পৃষ্ঠকে আঘাত করছে, কত সময়ে পাথরটি 45.92 মিটার দূরত্ব অতিক্রম করছে। পাথর নিচে পড়তে যত সময় লাগবে ওই সময়টা যদি আমি মোট সময় থেকে বাদ দিয়ে দেই, তাহলেই তো শব্দটা উপরে উঠতে কতটুকু সময় লাগছে সেটা আমি বের করতে পারবো। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে এইবার খেয়াল করো, স্টেপগুলো খেয়াল করো। তাহলে এখানে আমাকে কি দেওয়া আছে আমি একটু লিখে রাখলাম। মোট সময় দেয়া আছে হচ্ছে 3.195 সেকেন্ড। ফাইন। এখন আসো, পাথরটি নিচে পড়তে প্রয়োজনীয় সময় ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্র দিয়ে হয়ে যায়। ভি আছে, ইউ আছে, এ আছে, টি এর মান তুমি বের করতে পারো। তাহলে টি ইকুয়াল টু তুমি কিভাবে বের করবা? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ, এখানে জি দিয়ে দাও। জি ইকুয়াল টু ভি হচ্ছে 30 মাইনাস আদিবেগ 0, জি এর মান 9.8 সেকেন্ড ইকুয়াল টু, তাইলে তোমার কাজ হচ্ছে 30 কে ভাগ করা। 30 ভাগ 9.8 ইকুয়াল টু 3.061, 3.061 সেকেন্ডে পাথরটা পানিতে পড়বে। পাথরটা পানিতে পড়ার সাথে সাথে টুপ করে শব্দ হয়েছে, পরে সেই শব্দটা তোমার কাছে উপরে উঠছে। তাইলে শব্দটা উপরে উঠতে প্রয়োজনীয় সময়, শব্দ উপরে উঠতে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু, এই যে দেখো মোট সময় হচ্ছে 3.195 থেকে বাদ দিবা হচ্ছে পাথর নিচে পড়তে যে সময় লাগছে সেই সময়টাকে বাদ দিলেই বাকি সময়ে শুধুমাত্র শব্দটা উপরের দিকে উঠছে। তাইলে 3.195 থেকে তুমি বাদ দিয়ে দাও 3.061 ইকুয়াল টু 0.135। মিলতেছে কিনা দেখে নেই একটু। হ্যাঁ, 0.135 সেকেন্ড, 0.135 সেকেন্ড। অনেক সময় ম্যাথ করে ফেলছি, দেখা গেছে যোগ বিয়োগ ভুল করে ফেলছি। তাইলে দেখো শব্দের উপরে উঠতে সময় পেয়ে গেছি। শব্দ কতটুকু উপরে উঠছে? 45.92 মিটার উপরে উঠছে। তাহলে শব্দের বেগ বের করতে পারবো না। তাইলে এই স্টেপের পরে আমরা লিখবো, আমরা জানি শব্দ সমবেগে চলে না। তাহলে তুমি কি লিখতে পারো? এস ইকুয়াল টু ভিটি, এখানে এস ইকুয়াল টু 45.92 মিটার, এখানে টি ইকুয়াল টু 0.135 সেকেন্ড। তাহলে এখানে ভি ইকুয়াল টু হোয়াট? এত বা ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি
ইকুয়াল টু 45.92 ডিভাইডেড বাই হচ্ছে 0.135 ইকুয়াল টু, তাহলে তুমি এখন একটু ভাগ করে দাও। 45.92 ভাগ করব হচ্ছে 0.135 দ্বারা, ভাগ করলে আসবে 340.148, 340.148 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে ওই দিন শব্দের বেগ পাওয়া গেছে। এখন তোমাকে কিন্তু শব্দের বেগ বের করতে বলে নাই, তোমাকে বের করতে বলছে বাতাসের তাপমাত্রা। আবার আমরা জানি কি ভি ডিভাইডেড বাই ভি নট ইকুয়াল টু রুট ওভার টি ডিভাইডেড বাই টি নট। এতবা ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি নট। সাইডে চলে আসো, জায়গা কম। আমাকে বের করতে হবে টি এর মান, তাহলে টি ইকুয়াল টু এই দিকে ক্রস গুণ করলে ভি স্কোয়ার ইন্টু ভি নট টি নট স্কোয়ার, ভি স্কোয়ার ইন্টু টি নট স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার। এখন টি নট এবং ভি নট কি এটা তোমাকে জানতে হবে। টি নট হচ্ছে, নট বলতেছি তো ছোট করে জিরো, এটা 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের তাপ ডিভাইডেড বাই 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ 330, এটা তোমার মনে রাখতে হবে। আর ভি তো তুমি পাইছই, এইখান থেকে তুমি টেম্পারেচার পেয়ে যাও অবশ্যই কেলভিন স্কেলে। আমি একটু নিচে মানটা বসাই, দেখা যাবে আশা করি। তাহলে ভি এর মান কত? 340.148 এর উপরে দিবা স্কয়ার ইনটু টি নট মানে কত? 273 এর উপরে। আচ্ছা টি নটের উপরে কি স্কয়ার ছিল? টি নটের উপরে তো স্কয়ার নাই, ক্রস গুণ করলে এই যে এই দিক থেকে এটা গুণ ভি স্কয়ার ইনটু টি নট ডিভাইডেড বাই টি ইনটু ভি নট স্কয়ার, এটার উপরে স্কয়ার নাই, সরি এটা লিখতে ভুল লিখছি, ডিভাইডেড বাই হচ্ছে 330 এর উপরে স্কয়ার। তুমি দরকার হয় সাইডে লেখা নাও ভি নট ইকুয়াল টু 330 মিটার পার সেকেন্ড, টি নট ইকুয়াল টু 273, আর ভি ইকুয়াল টু তে দেওয়াই আছে টি ইকুয়াল টু হোয়াট। দেখো বোঝা যায় কিনা। এখন দেখা যাবে। কথা হচ্ছে এই পুরাটাকে যদি ক্যালকুলেশন করো কত আসবে? এই পুরাটাকে যদি ক্যালকুলেশন করো তাইলে তুমি পাবা হচ্ছে 290 কেলভিন, 290 কেলভিন। এখন 290 থেকে যদি 273 বাদ দাও তাইলে পাবা 17 ডিগ্রি সেলসিয়াস। এটাই হবে অ্যান্সার। দেখো বুঝাইতে পারছি কিনা। তাহলে শব্দ উপরের থেকে মানে পাথর নিচে পড়তে এবং শব্দ উপরে উঠতে টোটাল সময় হচ্ছে 3.195 সেকেন্ড। পাথরটা পড়তে সময় লাগছে 3.061 সেকেন্ড, তাহলে বাকি সময় শব্দটা উপরে উঠছে এবং সেই সময়টা হচ্ছে 0.135 সেকেন্ড। 0.135 সেকেন্ডে শব্দের বেগ বের করে ফেললাম, কারণ শব্দ সমবেগে যায়, এবং ওই বেগের জন্য বাতাসের টেম্পারেচার বের করে ফেললাম। কাজ শেষ। চলো আরেকটা ম্যাথ করি। পর্যায়কাল রিলেটেড, স্প্রিং রিলেটেড কোনো ম্যাথ তো করলাম না, ওই টাইপের একটা ম্যাথ করে শেষ করি আজকের ক্লাস।